Assalamu alaikum warahmatullah. Welcome to my Learning Eye channel. Thanks for watching. I was promised to become to discuss about verb to this episode. বিগত এপিসোডে আমি কথা দিয়েছিলাম ভার্ব নিয়ে আসব, আলোচনা করব কি করে ভার্ব জানার মাধ্যমে আপনারা ইংলিশ স্পিকিং সুন্দরভাবে করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। I never made it, but I know what it takes. I'm motivated. পার্ট অফ স্পিচ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটিকে পার্ট অফ স্পিচ বলা হয়। তো বন্ধুগণ, আলোচনা করবার কথা ছিল ভার্ব, হঠাৎ করে পার্ট অফ স্পিচ কেন বললাম? কারণটা হচ্ছে ভার্ব এসেছে ওইখান থেকেই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই আটটিকে বলা হয় একত্রে পার্ট অফ স্পিচ। বাক্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার মধ্যে এই আটটি শব্দের কোনো না কোনো শব্দ রয়েছে বন্ধু। তাহলে এবার আসা যাক ভার্বের সংজ্ঞায়। কর্তা কর্মকে দিয়ে যে কাজ করাবে সেটি হচ্ছে ভার্ব। ছোটবেলা থেকে আজ অবধি আমরা ভার্ব সম্পর্কে নানাবিধ সংজ্ঞা বিভিন্ন শ্রেণীতে পাঠ করে এসেছি। তো আজকে আমরা ভার্ব সম্পর্কে সুন্দরভাবে জানার জন্য সুন্দর একটা সংজ্ঞা সেট করতে চাই। সংজ্ঞাটি আমি ইতোমধ্যে বললাম, আবারও বলছি। কর্তা কর্মকে দিয়ে যে কাজ করাবে সেই কাজটির নাম হচ্ছে ভার্ব। কিভাবে? এটা জানতে হলে ভার্বের পূর্ণ ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে। তবে কথা দিচ্ছি, খুব বেশি আলোচনা বাড়াবো না। যতটুকু আপনার জানার দরকার ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রে ভার্ব সম্পর্কে ততটুকুই আমি আপনাদের ধারণা দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভার্বের ক্লাসিফিকেশনে আসা যাক। A verb can be classified into the two parts, and the two parts are number 1 auxiliary and number 2 lexical. Auxiliary verb কে আমরা হেল্পিং ভার্ব হিসেবেও চিনি, তেমনি করে লেক্সিক্যাল ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি, কিন্তু অরিজিনালি এগুলোর নাম হচ্ছে অক্সিলিয়ারি অ্যান্ড লেক্সিক্যাল। অক্সিলিয়ারি কি? অক্সিলিয়ারি হচ্ছে যে ভার্ব এর নিজস্ব কোনো অর্থ থাকবে না, সে শুধুমাত্র লেক্সিক্যাল ভার্বকে কাল পরিবর্তনে সহযোগিতা করবে। একইভাবে লেক্সিক্যাল ভার্ব অবশ্যই এর নিজস্ব একটি অর্থ থাকবে এবং কাল পরিবর্তনের প্রয়োজনে অক্সিলারি ভার্বের সহযোগিতা নিতেও পারে, অথবা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেও বাক্যের মধ্যে বসতে পারে। তো চলুন সবার আগে আমরা অক্সিলারি ভার্বের ডিটেল সম্পর্কে জেনে আসি। ভিউয়ার্স, ভার্বের এই যে ক্লাসিফিকেশনগুলো ছোট্টবেলা থেকে আজ অবধি বিভিন্ন শ্রেণীতে আমরা বিভিন্ন সময়ে প্রত্যেকটি ক্লাসিফিকেশন সম্পর্কে কিছু না কিছু ধারণা আমরা পেয়ে এসেছি, কিন্তু মূলত ভার্বের পূর্ণ ক্লাসিফিকেশনটা আমরা ভালোভাবে হয়তো জানতে পারিনি। আর যদি জেনেও থাকি, সেটা কিভাবে প্রয়োগ ঘটিয়ে ভালোভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়, বলার ক্ষেত্রে হোক কিংবা লেখার ক্ষেত্রে হোক, সেটা আমরা সঠিকভাবে করতে পারিনি বন্ধু। যার জন্যই আমরা ভার্ব সম্পর্কে ভালো ধারণা নিতে পারিনি, আর না নিতে পারার কারণে ভালো ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রেও আমরা পিছিয়ে রয়েছি। তো চলুন এবারে অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসা যাক। অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ইংলিশ স্পিকিংটাকে আরো বেশি সমৃদ্ধশালী করতে পারবো, চলুন সেই আলোচনায় যাওয়া যাক। একইভাবে auxiliary verb can be classified into four parts. The four parts are number 1 be verb, number 2 have verb, number 3 do verb, and number 4 modal auxiliary. Those are the four parts of auxiliary verb. auxiliary verb কে চারটি ভাগে ভাগ করা হয়েছে: be verb, do verb, have verb এবং modal auxiliary। আর এই চারটি ভাগের সহযোগিতা নিয়েই লেক্সিক্যাল অবলিক প্রিন্সিপাল ভার্ব তার কাল পরিবর্তন করে নতুন টেন্স গঠন করতে পারে। তো আমরা এই চারটি ক্লাসিফিকেশন শিখে অক্সিলারি ভার্বের সহযোগিতায় খুব সুন্দরভাবে ইংলিশ স্পিকিংটাকে আরো বেশি সমৃদ্ধশালী কি করে করব, এখন আমরা সেই বিষয় নিয়ে কথা বলব। তো চলুন বিস্তারিত ব্যাখ্যায় আসা যাক। বি, ডু, হ্যাভ এবং মডেল অক্সিলারি এই চারটি অংশকে বলা হচ্ছে বেস ফর্ম, আর তাদেরকে সহযোগিতা করছে তাদেরই কিছু অ্যাসোসিয়েটস ফর্ম। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। বি ভার্ব যদি হয় বেস ফর্ম, তবে এম, ইজ, আর এবং ওয়াস, ওয়্যার এই পাঁচটি অংশ হচ্ছে বি ভার্বের সহযোগী অর্থাৎ অ্যাসোসিয়েটস ফর্ম। তেমনি করে ডু ভার্ব যদি হয় বেস ফর্ম, তবে ডু, ডাস এবং ডিড এই তিনটি অংশ হচ্ছে ডু ভার্বের অ্যাসোসিয়েটস ফর্ম। তেমনি করে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটি পার্ট হচ্ছে
হ্যাভ ভার্ব এর অ্যাসোসিয়েটস ফর্ম। মডেল অক্সিলিয়ারির অ্যাসোসিয়েটস ফর্মগুলো হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো রয়েছে। এখন এগুলোকে প্রত্যেকটিকে দুটি ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে। প্রথমত বি, ডু এবং হ্যাভ এই তিনটি অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রেজেন্ট আর একটি হচ্ছে পাস্ট। যেমন এম, ইজ, আর, বি ভার্বের এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট, ওয়াস, ওয়্যার হচ্ছে পাস্ট, ডু, ডাস এই দুটো অংশ ডু ভার্বের প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। তেমনি করে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট অংশ, তেমনি করে হ্যাড হচ্ছে তার পাস্ট অংশ। কিন্তু একটুখানি পরিবর্তন লক্ষ্য করা যায় মডেল অক্সিলিয়ারির দিকে তাকালে। ভিউয়ার্স, model auxiliary can be classified into two parts. Number one, future in present. Number two, future in past. ব্যাপারটি অদ্ভুত মনে হচ্ছে, তাই তো? ফিউচার ইন প্রেজেন্ট কথাটির অর্থ হচ্ছে বর্তমানে ভবিষ্যৎ, আরেকটি ফিউচার ইন পাস্ট এর মানে হলো অতীতে ভবিষ্যৎ। কি করে? শ্যাল, উইল, ক্যান এবং মে এই চারটি শব্দ হচ্ছে ফিউচার ইন প্রেজেন্টের অংশ। শ্যালের ফিউচার ইন পাস্ট হবে শুড, উইল এর ফিউচার ইন পাস্ট হবে উড, ক্যান এর ফিউচার ইন পাস্ট হবে কুড, ফিউচার ইন প্রেজেন্টে মে, ফিউচার ইন পাস্টে হবে মাইট। তো ভিউয়ার্স, অক্সিলারি এই চারটি ক্লাসিফিকেশনকে ব্যবহার করে লেক্সিক্যাল অবলিক প্রিন্সিপাল ভার্ব তার কাল পরিবর্তন করতে পারে। আর আমরা এই চারটি ক্লাসিফিকেশনকে ব্যবহার করে কি করে আমরা আমাদের ইংলিশ স্পিকিংকে আরো বেশি সমৃদ্ধশালী করব সেই বিষয়ে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, প্রথমত জানিয়ে রাখি বি ভার্ব এর কাজ কি। বি ভার্ব এর কাজ হলো যাবতীয় কন্টিনিউয়াস টেন্স গঠন করা। যাবতীয় কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। বি ভার্বের কাজই হলো যাবতীয় কন্টিনিউয়াস টেন্স গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করা। তেমনি করে হ্যাভ ভার্বের কাজ হলো যাবতীয় পারফেক্ট টেন্স তৈরি করা। যাবতীয় পারফেক্ট টেন্স বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। অর্থাৎ হ্যাভ ভার্বের কাজই হলো একইভাবে পারফেক্ট টেন্স গঠন করা। ডু ভার্বের কাজ কি? ডু ভার্ব এর কাজ হচ্ছে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। কিভাবে? এটি নিয়ে পরে আসছি। মডেল অক্সিলিয়ারির কাজ কি? মডেল অক্সিলিয়ারির কাজ হচ্ছে যখন আমরা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অথবা প্রশ্নবোধক বা নেতিবাচক বাক্য গঠন করার পরে আরেকটি বাক্য থাকবে, সেটি হচ্ছে ভবিষ্যৎ নির্দেশনামূলক বাক্য। এই ভবিষ্যৎ নির্দেশনামূলক বাক্য দুই প্রকারের, একটা হচ্ছে ফিউচার ইন প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে ভবিষ্যৎ, আরেকটি হচ্ছে ফিউচার ইন পাস্ট মানে হলো অতীতে ভবিষ্যৎ। কি করে? পরে আসছি। আগে চলুন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এই তিনটি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ইংলিশ স্পিকিংটাকে সমৃদ্ধ করতে পারবো চলুন একটু ঝালিয়ে নেওয়া যাক। আজকের দিনটাতে আপনি এই তিনটি ভার্বের গড়া সেন্টেন্সগুলোকে সারাদিন ব্যবহার করে নিজেই নিজের সঙ্গে বা যদি আপনার কেউ পার্টনার থাকে তার সাথে আপনি কথা বলবেন। কিভাবে? যেমন ধরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। বি ভার্ব দিয়ে এই তিন ধরনের কাল পরিবর্তন করা যায়। হ্যাভ ভার্ব দিয়ে করা যায় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। আর ডু ভার্ব দিয়ে করা যায় নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। তাহলে আজকে আপনার কাজ হলো আপনি প্রেজেন্ট অবলিক, পাস্ট অবলিক, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেই কথা বলবেন সারাদিন। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। আই এম টেকিং আ বাথ, আমি গোসল করছি। আই এম থিঙ্কিং পজিটিভ, আমি ইতিবাচক চিন্তা করছি। এটি আপনি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা ধরে একটানা আপনি যতগুলো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পেরে কথা বলতে পারবেন আরেকজনের সঙ্গে, আপনি বলতে থাকুন। কেউ বলার না থাকলে নিজেই নিজের সাথে কথা বলুন। এবারে 11টা থেকে 1টা পর্যন্ত আপনি করবেন কি, পারফেক্ট টেন্স দিয়ে কথা বলবেন। যদি আপনার পার্টনার থাকে তার সঙ্গে কথা বলবেন, যদি পার্টনার না থাকে তাহলে ফ্রেন্ডসদের ফোন দিয়ে কথা বলবেন যিনি ফ্রি আছেন, যদি তাও না থাকে নিজেই নিজের সাথে কথা বলবেন। যেমন ধরুন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি বই পড়িয়াছিলাম, আই হ্যাড রেড বুক। তারপরে আমি বই 1 ঘন্টা ধরে পড়ব, আই শ্যাল হ্যাভ বিন রিড দ্য বুক ফর অ্যান আওয়ার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স গঠন করে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আপনি কথা বলতেই থাকবেন, বলতেই থাকবেন,
যতক্ষণ পর্যন্ত আপনার ফ্রিনেসটা চলে না আসে, ইংলিশের ফ্লুয়েন্টনেসটা না আসে। গেল, এবার আসি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। 1টা থেকে শুরু করে বিকেল 4টা/5টা পর্যন্ত আপনি করবেন কি, নেতিবাচক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন। মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রথম যখন মডেল অক্সিলারির দুটো ক্লাসিফিকেশন শিখেছিলাম, ফিউচার ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইন পাস্ট, আমার কাছে খুব ভালো লেগেছিল। আশা করি ভিউয়ার্স আপনাদের কাছেও এই বিষয়টা অত্যন্ত চমকপ্রদ মনে হবে, এবং এই বিষয়টা শিখে যখন আপনি আপনার ইংলিশ স্পিকিংটাকে আরও সমৃদ্ধ করতে পারবেন, তখন আরও বেশি ভালো লাগবে আশা করি। যদি আপনার এই ভালো লাগায় আমি একটু পাশে থাকতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। তো চলুন আলোচনায় যাওয়া যাক। ফিউচার ইন প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছে, ফিউচার ইন পাস্ট বলতে কি বোঝাচ্ছে, চলুন এর বাংলাটা একটু জেনে আসি। ফিউচার ইন প্রেজেন্ট মানে হলো বর্তমানে ভবিষ্যৎ। যেমন শ্যাল, উইল দিয়ে আমরা সাধারণত আমি কাজটি করব, আমি সেখানে যাব, আমি এখানে আসব, অর্থাৎ ফিউচার টেন্স বুঝি, মানে যে কাজটি আমি ভবিষ্যতে করব। তাহলে যে কাজটি আমি ভবিষ্যতে করব তার পরিকল্পনাটা আমি বর্তমানে করছি, বর্তমানে এর পরিকল্পনাটা আমরা করছি বলেই কিন্তু ভবিষ্যতে কাজটি আমি করতে পারবো। সুতরাং ফিউচার ইন প্রেজেন্ট, বর্তমানে ভবিষ্যৎ। আর শ্যালের ফিউচার ইন পাস্ট হচ্ছে শুড, উইলের ফিউচার ইন পাস্ট হচ্ছে উড। তো শুড বলতে উচিত বোঝায়, আর উড বলতে নিয়মিতভাবেই কাজটি করা উচিত ছিল বা উচিত, এরকম একটি ইঙ্গিত দেয়া হয়। কিভাবে? যেমন আই শ্যাল রিড বুক মানে হচ্ছে আমি বই পড়ব। আই শুড রিড বুক মানে হচ্ছে আমি বা আমার বই পড়া উচিত। আই উইল রিড বুক, শ্যালের আরেকটি অংশ হচ্ছে উইল। আর আই উড রিড বুক এর মানে হচ্ছে আমার নিয়মিতই বইটি পড়া উচিত বা নিয়মিতভাবেই আমি বইটি পড়ব। আচ্ছা, তাহলে কেন এটিকে ফিউচার ইন পাস্ট বলা হচ্ছে? আমি যখন বললাম যে আমি বইটি পড়ব, তার মানে বর্তমানে প্ল্যান করছি ভবিষ্যতে পড়ার। আর যখন আমি বললাম যে আই শুড রিড দ্য বুক, মানে আমার বইটি পড়া উচিত, তার মানে আপনি অতীতে পড়েননি বলেই ভবিষ্যতে বইটি পড়ার প্ল্যান করছেন। তাহলে ফিউচার ইন পাস্ট, ব্যাপারটি বুঝতে পেরেছেন ভিউয়ার্স? খুব ইজি বিষয়, শুধু বিষয়টি খুব ভালোভাবে জানা ছিল না, আজকে জেনে গেলেন। অন দ্য আদার হ্যান্ড, lexical verb can be classified into two parts also. lexical oblique principal ভার্বকেও একইভাবে দুটি ভাগে ভাগ করা যায়। আর এই ভাগ দুটি হচ্ছে, নাম্বার 1 ফাইনাইট, নাম্বার 2 নন ফাইনাইট। ফাইনাইট কথাটির বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। পক্ষান্তরে নন ফাইনাইট কথাটির বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এই দুটি ভাগই যথেষ্ট নয়, এই দুটি ভাগকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে। আমি শুধু আজকের পর্বে লেক্সিক্যাল অবলিক প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখবো। আমার পরবর্তী এপিসোডে আমি লেক্সিক্যাল ভার্ব অবলিক প্রিন্সিপাল ভার্ব দিয়ে কিভাবে আপনারা ইংরেজি স্পিকিং সুন্দর করতে পারবেন তারই বিস্তারিত ব্যাখ্যায় নিয়ে আসব। আশা করি আপনারা আমার আলোচনাটি শুনবেন। আজকে শুধুমাত্র ক্লাসিফিকেশনের পর্বগুলোই একে একে আপনাদেরকে জানিয়ে রাখি। ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। The finite verb can be classified into 3 parts. Number 1, transitive. Number 2, intransitive. Number 3, linking. একইভাবে নন ফাইনাইট ভার্বকেও 3টি ক্লাসে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1, ইনফিনিটিভ, নাম্বার 2, gerund, and নাম্বার 3, participle. মজার বিষয় হচ্ছে এই 3টি ক্লাসের মধ্য থেকে ফাইনাল ক্লাস যেটি ছিল পার্টিসিপল, পার্টিসিপল ভার্বকে একইভাবে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। যেহেতু আমরা এই পর্বে ফাইনাইট অথবা নন ফাইনাইট ভার্ব নিয়ে বা লেক্সিক্যাল ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো না ফ্রেন্ডস, আগামী পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব। সুতরাং আজকে আমরা এই পর্বটা এখানেই সমাপ্তি টেনে অক্সিলারি ভার্বের দিকে চলে যাই। বেস ফর্ম, এই কথাটি আমরা ছোট্টবেলা থেকে শুনে এসেছি। বেস ফর্ম কথাটি কি আমরা পূর্ণ বুঝি? যদি বুঝতাম তাহলে শব্দের খেলায় মেতে উঠতাম। ইংরেজি হচ্ছে শব্দের খেলা, আর পার্ট অফ স্পিচ হচ্ছে সেই শব্দের মাথা,
যে 8টি সন্তান নিয়ে গঠিত হয়েছে পার্ট অফ স্পিচ, তার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ভার্ব। তো বন্ধুগণ, আমরা অক্সিলারি ভার্বের ব্যাখ্যা দিতে গিয়ে জানলাম যে বেস ফর্ম বলে যে কথাটি রয়েছে সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। শুধুমাত্র অক্সিলারি ভার্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বেস ফর্ম রয়েছে প্রিন্সিপাল অথবা লেক্সিক্যাল ভার্বেও। সো ভিউয়ার্স, একবার ওয়ার্কশপের মতো করে ঝালিয়ে নেওয়া যাক। ভার্ব হচ্ছে দুই প্রকার, একটি হলো অক্সিলারি আর একটি হচ্ছে লেক্সিক্যাল। অক্সিলারিকে আমরা হেল্পিং ভার্ব বলি, লেক্সিক্যালকে বলি প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার: বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল অক্সিলারি। তেমনি করে প্রিন্সিপাল হচ্ছে দুই প্রকার, একটি হলো ফাইনাইট, একটি নন ফাইনাইট। ফাইনাইট হচ্ছে 3 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। নন ফাইনাইট তেমনি 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল। তেমনি করে সর্বশেষ পার্টিসিপল হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনে গেলাম অক্সিলারি ভার্বের 4টি ক্লাসিফিকেশনকে ব্যবহার করে কি চমৎকার করে আমরা ইংরেজি কথা বলা স্টার্ট করে দিয়েছি। প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনগুলো সবগুলো জেনে যাওয়ার পরে আমাদের মধ্যে ইংরেজি বলার সময় যে ফাম্বল সেটা আর কাজ করবে না। অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো। এর জন্য আমাদেরকে ঠিক অক্সিলারির মতো করে প্রিন্সিপাল ভার্বের সমস্ত ক্লাসিফিকেশনগুলো সংক্ষেপে সুন্দরভাবে জানতে হবে ভিউয়ার্স। আমি আসছি পরবর্তী এপিসোডে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে আজকে আর কথা নয়, এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আমার সাথেই থাকবেন। আমি আসবো প্রিন্সিপাল অবলিক লেক্সিক্যাল ভার্ব নিয়ে, কিভাবে আপনারা ভার্ব জেনে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলবেন। আমি গোলাম সারোয়ার সুমন আজকে বিদায় নিচ্ছি এই পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।